হ্যালো এভরিওয়ান, দিস ইজ শিল্পী। ইউ আর ওয়াচিং জেএম টিউটোরিয়াল। সকলকে স্বাগত জানাই ভারতের সংবিধান পর্ব নাম্বার 2তে। এর আগের দিন ছিল প্রথম পর্ব, খুবই সুন্দরভাবে আমরা রপ্ত করেছিলাম। যারা আমার প্রথম পর্বটি দেখোনি তারা দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। শুরু করা যাক। আগের পর্বে আমরা গণপরিষদের পটভূমি আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমি যেটা আলোচনা করব তা হলো সংবিধানের খসড়া কমিটি, সংবিধানের বিভিন্ন উৎসসমূহ। সংবিধানের বিভিন্ন উৎসসমূহ হচ্ছে সংবিধানের বিভিন্ন উৎসসমূহ বলতে ভারতের সংবিধানের যে বিভিন্ন অংশ বা পার্ট যেগুলি বিভিন্ন দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে, কোন অংশ কোন দেশ থেকে গৃহীত হয়েছে সেটা আমরা জানব, যা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও থাকছে সংবিধানের প্রস্তাবনা, আজকের আলোচ্য বিষয়। এছাড়াও থাকবে এমসিকিউ এর প্র্যাকটিস সেট। এমসিকিউ প্র্যাকটিস সেট। সংবিধানের খসড়া কমিটি। সংবিধানের নমুনা বা খসড়া প্রস্তুত করার উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়। খসড়া কমিটির হাতে সংবিধানের চূড়ান্ত রূপ দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়। এই খসড়া কমিটি কি? খসড়া কমিটি হচ্ছে সেই কমিটি যে কমিটির ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল সংবিধানের চূড়ান্ত রূপ দেওয়ার জন্য। উদাহরণস্বরূপ আমরা দেখে থাকি, মোবাইল ফোনে কোনো মেসেজ টাইপ করতে করতে যদি কেউ ডাক দেয়, তখন মোবাইলের হোম বাটন প্রেস করে রেখে চলে যায়। কিছু সময় পরে এসে সেই মেসেজটি লাল রঙের ড্রাফট বলে লেখা থাকে। যারা ইমেল বা জিমেল ব্যবহার করো তারা জানো, একটা ইমেল যদি সেন্ড না করে কিছু অংশ লিখে রেখে দাও, সেটা ড্রাফটে রয়ে যায়, যেটার চূড়ান্ত রূপ হলো এই ইমেল বা জিমেলটি। কিছুটা ইমেল লিখে রাখার পরে পাঠাবো, আর পরে যখন পাঠালাম সেটা হয়ে গেল ড্রাফট বা খসড়া। ড্রাফট বা খসড়া। 1947 সালে 29শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকর এর নেতৃত্বে বা সভাপতিত্বে খসড়া কমিটি গঠন করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে কার নেতৃত্বে এবং কত সালে খসড়া কমিটি গঠন করা হয়। তাহলে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে 1947 খ্রিস্টাব্দে 1947 সালে 29শে আগস্ট। সংবিধানের এর আগের ভিডিওতে বলেছিলাম এই খসড়া কমিটির 7 জন সদস্য ছিল। এর আগের ভিডিওতে বলেছিলাম এই খসড়া কমিটির 7 জন সদস্য ছিল। আর এই 7 জন সদস্যের মধ্যে খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এছাড়াও বাকি 6 জন সদস্যের নাম আগের ভিডিওতে বলেছিলাম। সংবিধানের বিভিন্ন উৎসসমূহ। উৎস দেখো, এক সাইডে লেখা আছে উৎস এবং এক সাইডে লেখা আছে গৃহীত বিষয় সমূহ। সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলতে বুঝি একটি লোকসভা, লোকসভা হচ্ছে নিম্নকক্ষ এবং রাজ্যসভা যেটি উচ্চকক্ষ। লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শক্তিশালী নিম্নকক্ষ। এই সবগুলি হয়ে যাচ্ছে গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডের সংবিধানের অনুকরণে গৃহীত। পরে দেখো প্রস্তাবনা,
মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানব। বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি অর্থাৎ পরিবর্তন করার যে পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, এই সবগুলি আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে গৃহীত। লোকপাল বিল, এই লোকপাল বিল সুইডেন সংবিধানের অনুকরণে গৃহীত। সুইডেন সংবিধান। সংবিধান সংশোধন পদ্ধতি, এই সংবিধান সংশোধন পদ্ধতি হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকার সংবিধানের অনুকরণে গৃহীত। যুগ্ম তালিকা, প্রস্তাবনা, যৌথ অধিবেশন, এগুলি অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে গৃহীত। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ, এই সবগুলি জার্মানি সংবিধানের অনুকরণে গৃহীত। সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী, সুপ্রিম কোর্টের যে কাজ, সেই কাজের নিয়মাবলী, এই নিয়মাবলী জাপান সংবিধানের অনুকরণে গৃহীত। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, এগুলি কানাডা সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে। মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ন্যায় বিচার, এই সবগুলি সোভিয়েত রাশিয়ার সংবিধানের অনুকরণে গৃহীত। রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এগুলি আয়ারল্যান্ড সংবিধানের অনুকরণে গৃহীত। ভারত শাসন আইন 1935 সালে ভারত সভা গঠন করা হয়। এই সভায় কিছু নিয়মাবলী খসড়াকারে গঠিত হয়েছিল। সেখান থেকেই উল্লেখিত এই 3টি অংশ নেওয়া হয়েছে, যেগুলি হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ও রাজ্যপাল। সংবিধানের প্রস্তাবনা, ভারতের সংবিধানে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের মুখবদ্ধ বা ভূমিকা। ভারতের সংবিধানের প্রস্তাবনা ছিল সংবিধানের মুখবদ্ধ বা ভূমিকা। আমাদের যে সরকারি পাঠ্যপুস্তক আছে, সেই পাঠ্যপুস্তকের প্রথম পেজেই এই সংবিধানের প্রস্তাবনা বলে লেখা থাকে, আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সংবিধানের ক্ষুদ্র যে একটা পার্ট আত্মপ্রকাশ করেছে এই সংবিধানের প্রস্তাবনার মাধ্যমে। ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক হলেন জওহরলাল নেহেরু। তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক জওহরলাল নেহেরু। 1946 সালে 26শে নভেম্বর গণপরিষদে তিনি ভারতের সংবিধানের যে লক্ষ্য সম্বলিত যে প্রস্তাব উত্থাপন করেছিলেন, তারই পরিবর্তিত রূপ হলো ভারতের সংবিধানের প্রস্তাবনা। জওহরলাল নেহেরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবের ওপর ভিত্তি করেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচিত। জওহরলাল নেহেরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবনার ওপর ভিত্তি করেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা যোগ করা হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে এই সবগুলি বলা হয়ে থাকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মাত্র একবারই সংশোধিত হয়েছে। 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট। কতবার এখান থেকে প্রশ্ন আসে, কতবার ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছে। এছাড়াও প্রশ্ন আসে কত সালে এবং কততম সংবিধানের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছে। তাহলে 1976 সালের
42তম সংশোধনীর মাধ্যমে। 42তম সংশোধনীর দ্বারা মূল প্রস্তাবনায় 3টি নতুন শব্দ যোগ করা হয়েছে: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি। আগে ছিল সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। আর 42তম সংশোধনীর দ্বারা 3টি নতুন শব্দ যে যুক্ত হয়েছে সেই শব্দগুলি সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। তাহলে হয়ে যাচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র এবং সংহতি। পরে দেখো 1960 সালের বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। তাহলে 1960 সালে বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংশোধনীর অংশ নয়। এরপরেই দেখো 1973 সালে কেশবানন্দ ভারতীয় মামলায় সুপ্রিম কোর্টে রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। তাহলে খুবই ইম্পর্টেন্ট এগুলো। উল্লেখযোগ্য মন্তব্য দেখো, কে.এম. মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে বর্ণনা করেছেন। তাহলে এখানে প্রশ্ন আসে যে পলিটিক্যাল হরস্কোপ বলে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে কে বর্ণনা করেছে? উত্তর হয়ে যাবে কে.এম. মুন্সি। এবার দেখো এমসিকিউ এর প্র্যাকটিস সেট, যেগুলি আগে আমরা আলোচনা করলাম সেগুলো থেকেই একটি এমসিকিউ এর প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। সবাই চেষ্টা করবে উত্তর দেওয়ার। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের খসড়া রচনার সময় লেগেছিল কতদিন? তাহলে ভারতীয় সংবিধানের খসড়া রচনার সময় লেগেছিল এ 114 দিন, বি 113 দিন, সি 112 দিন, ডি 111 দিন। উত্তর হয়ে যাচ্ছে 114 দিন। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে? এ আয়ারল্যান্ড, বি জার্মানি, সি জাপান, ডি দক্ষিণ আফ্রিকা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। 3 দেখো, ভারতের জাতীয় জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জাতীয় জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এ আমেরিকা যুক্তরাষ্ট্র, বি জাপান, সি জার্মানি, ডি কানাডা। উত্তর হয়ে যাচ্ছে সি জার্মানি, সি জার্মানি। ভারতের সংবিধানের এক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এ সুইডেন, বি ইংল্যান্ড, সি সোভিয়েত রাশিয়া, ডি আয়ারল্যান্ড। উত্তর হয়ে যাচ্ছে ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন। 5 দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান অনুকরণে তৈরি হয়েছিল? এ আমেরিকা যুক্তরাষ্ট্র, বি গ্রেট ব্রিটেন, সি রাশিয়া, ডি জার্মানি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখন অবধি কতবার সংশোধন করা হয়েছে? আমি আগেই বলেছি যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, অতএব খুব সুন্দরভাবে মনে রাখবে। দেখো অপশন এ 1 বার, বি 2 বার, সি 3 বার, ডি 4 বার। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 1 বার। 7 সংবিধানের প্রস্তাবনাটি কত সালে সংশোধন করা হয়েছিল? এ 1947 সালে, বি 1976 সালে, সি 1972 সালে, ডি 1952 সালে। সংবিধানের প্রস্তাবনাটি কত সালে সংশোধন করা হয়েছিল?
1976 সালে। 8 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের আইডেন্টিটি কার্ড কথাটি কে বলেছিলেন? এ ভিটি কৃষ্ণমাচারী, বি এন পালকিওয়ালা, সি সচিদানন্দ সিনহা, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি এন পালকিওয়ালা। এই এন পালকিওয়ালার পুরো নাম নানাভাই পালকিওয়ালা, নানাভাই পালকিওয়ালা। তাহলে এন পালকিওয়ালার পুরো নাম নানাভাই পালকিওয়ালা। 9, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা সংশোধনের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? এ মোরারজি দেশাই, বি ইন্দিরা গান্ধী, সি জওহরলাল নেহেরু, ডি রাজীব গান্ধী। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রথমবার 1966 সাল থেকে 1977 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। পরে 1980 থেকে 1984 সালে আততায়ীদের দ্বারা নিহত হন। 10 দেখো, সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা অর্থাৎ সোল অফ কনস্টিটিউশন বলে কে অভিহিত করেছেন? এ ঠাকুরদাস ভার্গব, বি মতিলাল নেহেরু, সি দাদাভাই নওরোজি, ডি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ঠাকুরদাস ভার্গব। তিনি একজন কংগ্রেস নেতা ছিলেন, তিনি একজন বিশিষ্ট কংগ্রেস নেতা ছিলেন। 11 দেখো, মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় সংবিধানের প্রস্তাবনা হলো, এখানে প্রশ্নটা একটু ভুল আছে। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ? এ বেরুবাড়ি মামলা, বি লাহোর মামলা, সি গোলকনাথ মামলা, ডি কেশবানন্দ ভারতী মামলা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি কেশবানন্দ ভারতী মামলা। 1973 সালে কেশবানন্দ মামলা 1973 সালে। আর বেরুবাড়ি মামলাতে রায় হয়েছিল প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, সেটা হচ্ছে 1960 সালে। 12 দেখো, কোন দেশকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করা হয়? এ জাপান, বি কানাডা, সি ভারত, ডি জার্মানি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ভারতকে। ইভর জেনিংস আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছিল ভারতকে। ইভর জেনিংস ভারতকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছিল। 13, সামাজিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সংহতি কথাটি যুক্ত করা হয়েছে কত সালে? এ 1976 সালে, বি 1975 সালে, সি 1974 সালে, ডি 1973 সালে। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে দেখো 1976 সালে। 1976 সালে 42তম সংশোধনীতে 42তম সংশোধনীতে। 14, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি কোন দেশের সংবিধান অনুকরণে তৈরি হয়েছে? এ সোভিয়েত রাশিয়া, বি আমেরিকা যুক্তরাষ্ট্র, সি আয়ারল্যান্ড, ডি জাপান। উত্তর হয়ে যাচ্ছে আমেরিকা
যুক্তরাষ্ট্র। এই ইমপিচমেন্ট পদ্ধতি হচ্ছে একটি অপসারণ পদ্ধতি। তাহলে ইমপিচমেন্ট পদ্ধতি হচ্ছে একটি অপসারণ পদ্ধতি। পরে দেখো 15, ভারতীয় সংবিধানে ভারতকে অভিহিত করা হয়েছে এ একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে, বি একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র রূপে, সি একটি সার্বভৌম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে, ডি একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র রূপে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে। তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এছাড়াও খুব শীঘ্রই সমস্ত চাকরির উপযোগী ম্যাথের ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকেই অনেক অনেক থ্যাঙ্কস।